আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং একই সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। সংসদ ও সংসদের বাইরে একটি দল বাজেটের বিরুদ্ধে অহেতুক কথা বলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কল্যাণের বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের অর্থ বিদেশে পাচার করার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদেরকে রুখে দিতে জনগণের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। মোহাম্মদ সাব্বির আহমেদের তোলা ছবিতে শামীম চৌধুরীর রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন শ্রীমঙ্গলে পৌঁছালেন তখন মেঘভেদ করে শুরু হয় আষাঢ়ের বৃষ্টি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে লোকে লোকারণ্য ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ। মঞ্চে উঠে ল্যাপটপের বাটন প্রেসের মাধ্যমে দেশব্যাপী তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সারা বিশ্বের বিষয়ে পরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বেশ কয়েকজন নারীর হাতে তুলে দেন কার্ডের রেপ্লিকা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের হাতে তুলে দেন আর্থিক ও শিক্ষা সহায়তা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, আগামী এক বছরে সব নারী চা শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিবে সরকার। আমাদের লক্ষ্য বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, এবং সে কারণেই আপনারা দেখেছেন যে আজকে শুধু ফ্যামিলি কার্ডই নয়, ফ্যামিলি কার্ড দেবার পাশাপাশি ঘর প্রদানের জন্য 2 লক্ষ টাকা আমরা দিয়েছি 50 জন শ্রমিককে। যে বাজেটের মাধ্যমে বিএনপি মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়, সেই বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের ভালো চায় না বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। কৃষক ভাইদের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, যেই বাজেটে আমাদের সন্তানরা যাতে ভালোভাবে লেখাপড়া শিখতে পারে তার জন্য সর্বোচ্চ বাজেট রেখেছি। সেই বাজেটকে বলে তারা গণবিরোধী বাজেট। চায়ের রাজধানী শ্রীমঙ্গলে পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী ও নিম্ন আয়ের চা শ্রমিক পরিবারের সংখ্যা উল্লেখযোগ্য। তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির জন্য এই শ্রীমঙ্গলকেই বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ডের এই অর্থ যেমন স্বস্তি, তেমনি তারেক রহমানের আগমনকে ঘিরে আশায় বুক বেঁধেছে এই অঞ্চলের মানুষ। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনের দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে জেলার রাজনগরের ট্যাংরা ইউনিয়নের বেশ কয়েকজন নারীর হাতে কার্ডের রেপ্লিকা তুলে দেন প্রধানমন্ত্রী। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। যারা বলেছে সরকারকে সময় দেওয়া যাবে না, তাদের সম্পর্কে সতর্ক করে আপনাদের বলতে চাই, বিএনপির প্রতিশ্রুতি, বিএনপির পরিকল্পনা জনগণের পরিকল্পনা। এইটি যারা ভেস্তে দিতে চায় তাদের সম্পর্কে জনগণকে সতর্ক থাকতে হবে। শামীম চৌধুরী, আরটিভি, মৌলভীবাজার, সিলেট। বাংলাদেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এমনটি জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিবুল গনি। এই প্রকল্পের জন্য মাতারবাড়ি বন্দরের কাছে এবং চিটাগং পোর্টের কাছে 600 একর জমি ক্রয় করা হবে। সকালে সচিবালয়ে অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান। এছাড়া বৈঠকে চট্টগ্রামের আনোয়ারা প্রান্তে চীনের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একই সাথে দেশের জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে স্পট মার্কেট থেকে 2 কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি অর্থনৈতিকটা একটু কোম্পানি করতে যাচ্ছি, যারা চাইনিজ ইপিজেডটাকে করবে বাংলাদেশের, তাদের সাথে চাইনিজদের সাথে একটা চুক্তি হবে। এটা অর্থনৈতিক থেকে অন প্রিন্সিপাল আমরা এগ্রি করেছি যে এটা হবে। দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছি আমরা। মুক্ত বাণিজ্য অঞ্চল মানে সেই জায়গায় কোনো কাস্টমসের কোনো আইন কানুন প্রযোজ্য হবে না, এবং সেটাতে আমাদের দেশের থেকে এক্সপোর্ট বাড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আমরা যে সমস্ত জিনিস তৈরি করি বাংলাদেশে সেগুলো, এবং বিদেশি ইনভেস্টররা এখানে আসবে, তখন এই এলাকায় কাজ করবে। বাজেট ঘোষণার পর বাজার পরিস্থিতি স্থিতিশীল আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। তিনি বলেন, নিত্যপণ্যের বাজারে সরবরাহ পরিস্থিতি ঠিক থাকায় পরিস্থিতি স্থিতিশীল আছে। সচিবালয়ে চলমান বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সরকারের কাছে সন্তোষজনক চালের মজুদ আছে উল্লেখ করে তিনি জানান, বাজারে চালের দামের কোনো তারতম্য দেখতে পাননি তিনি। বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করার প্রয়োজন হলে মন্ত্রণালয় প্রস্তুত আছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
বাজার পরিস্থিতি যথেষ্ট, মূল্য পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল, সরবরাহ পরিস্থিতি যথেষ্ট সন্তোষজনক। আমাদের হাতে, সরকারের হাতে বিপুল পরিমাণ চাল মজুদ আছে। যদি কখনো প্রয়োজন পড়ে আমাদের ইন্টারভেনশন করার সেই সঙ্গতি সামর্থ্য সরকারের হাতে আছে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানির তুলনায় জীবাশ্ম জ্বালানিতে বাড়তি বরাদ্দ দেওয়াকে দ্বিমুখী নীতি বলছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এটি নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নের লক্ষ্য অর্জনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছে সংস্থাটি। এক সংবাদ সম্মেলনে সিপিডির গবেষণা পরিচালক বলেন, সরকারের প্রশাসন যন্ত্র এবং বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের ভেতরে এখনও জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক মন মানসিকতা রয়েছে, তার ইঙ্গিত এই রাজস্ব কাঠামো থেকে পাওয়া যাচ্ছে। বিস্তারিত থাকছে সাদিয়া কানিজের রিপোর্টে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ব যখন নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে, তখন দেশের বাজেট বরাদ্দে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। 2026-27 অর্থ বছরে বিদ্যুৎ খাতের উন্নয়ন বরাদ্দের প্রায় 98% জীবাশ্ম জ্বালানি ভিত্তিক প্রকল্পের দখলে। বিপরীতে নবায়নযোগ্য জ্বালানির জন্য বরাদ্দ মাত্র 2%। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে। বুধবার ধানমন্ডি সিপিডি কার্যালয়ে প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ জ্বালানি খাতের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে দীর্ঘ আলোচনায় সংস্থাটি জানায়, এই বরাদ্দ দেশের নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নের লক্ষ্য অর্জনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ খাতের উন্নয়নে করণীয় বিষয়ে পরামর্শ দেন আলোচকরা। এই সোলারের যে সমস্ত গুরুত্বপূর্ণ পণ্যগুলো আছে, এই আইটেমগুলো যে কটা লাগবে মেজর পণ্য, সেগুলো আপনারা শুধুমাত্র ট্যাক্স ফ্রি করেছেন, এটাকে সবার জন্য উন্মুক্ত করে দেন। এর কার্যকারিতা যদি আমরা উন্নয়ন করতে না পারি, তাহলে শুধু বাজেট বাড়িয়ে করা লাভ হবে। নবায়নযোগ্য জ্বালানিকে আরেকটু ফেভারেবল অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব। সেটা যদি আমরা না করতে পারি, তাহলে আসলে আমরা আমাদের যে সবুজ রাজস্ব নীতি আমরা যেটা বলি, সেটা আসলে আমরা অর্জন করতে পারবো না। সিপিডির গবেষণা পরিচালকের মতে কিছু কিছু ইতিবাচক পরিবর্তন হলেও রাজস্ব বৈষম্য উতরাতে পারেনি এই বাজেট। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের ভিতরে এখনো জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক এক ধরনের মন মানসিকতা রয়েছে, সেটা কিন্তু এই রাজস্ব কাঠামো থেকে বেশ কিছুটা হলেও ইঙ্গিত পাওয়া যায়। হয়তো বাজেট বরাদ্দের ক্ষেত্রে বড় উচ্ছ্বাস নেই, কিন্তু আমরা আবার একই সাথে নবায়নযোগ্য জ্বালানির জন্য কিন্তু বাড়তি বরাদ্দ কিন্তু আমরা সেখানে দেখিনি। রাজস্ব বৈষম্য রয়ে গিয়েছে এবং এই বাজেটটি রাজস্ব বৈষম্য উতরাতে পারেনি। এলএনজি, কয়লা ও অন্যান্য জীবাশ্ম জ্বালানি খাতে বিভিন্ন ধরনের বাজেট সুবিধা ধীরে ধীরে কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে দেশি বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরির পরামর্শ দেন তিনি। আদতেই যদি আমরা রূপান্তর চাই, তাহলে আমাদেরকে পুরো সাপ্লাই চেইনে এই রাজস্ব সুবিধাগুলো রাখতে হবে, যাতে বেসরকারি খাত এখানে বিনিয়োগ করতে উৎসাহিত হন, ব্যাংকাররা যাতে এখানে ফাইন্যান্স করতে উৎসাহিত হন, বিদেশি বিনিয়োগকারীরা এখানে যাতে ফাইন্যান্স করতে উদ্যোগী হন। টেকসই ও পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবস্থার পথে এগোতে হলে শুধু লক্ষ্য নির্ধারণ নয়, বরাদ্দ ও নীতিতেও তার প্রতিফলন থাকতে হবে বলে মনে করেন বক্তারা। সোলার এবং সোলার রিলেটেড কম্পোনেন্টের। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। চট্টগ্রামে অপহরণের পর 6 টুকরো করে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার দায়ে আসামি মোহাম্মদ আবিরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এদিকে জেলার বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় আসামি মুনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া জামালপুরের স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ও ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 2022 সালের নভেম্বরে চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হয় 5 বছরের শিশু আলিনা ইসলাম আয়াত। তদন্তে উঠে আসে মুক্তিপণ আদায়ে তাকে অপহরণ করে ভাড়াটিয়া মোহাম্মদ আবির। পরিকল্পনা ভেস্তে গেলে লাশ 6 টুকরো করে সাগর পার ও খালে ফেলে দেওয়া হয়। সে বছরের 25 নভেম্বর জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে আবির। দুপুরে আলোচিত এই হত্যা মামলার আসামি আবিরকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাসের আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেছে শিশু আয়াতের পরিবার। আসামির 164 ধারা জবানবন্দির সাথে মিল থাকায় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া অদ্য আসামি মোহাম্মদ আবির আলীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। এদিকে জেলার বাকালিয়ায় 3.5 বছরের শিশু ধর্ষণ মামলায় আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা জুমার আদালত। মাত্র 8 কর্মদিবসে শেষ হয়েছে এই মামলার বিচার কাজ। এটা যদি ফাঁসি হতো
তাহলে বিভিন্ন মানুষের অনেক জায়গায় এখনো বর্তমানে কিন্তু দর্শনকারী চলতেছে, এটা বন্ধ যেত। জামালপুরে 2008 সালে স্ত্রী নাইফুল বেগমকে যৌতুকের জন্য আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী আলাল শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম। অন্যদিকে 2015 সালে দেওয়ানগঞ্জ উপজেলায় মাদ্রাসা শিক্ষার্থী লাকি আক্তারকে ধর্ষণ মামলায় আসামি প্রতিবেশী রাজীব হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 5 লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে আদালত। রাষ্ট্রপক্ষ মোকদ্দমার সাক্ষী প্রমাণিত হয় সক্ষম হয়। বিজ্ঞ আদালত আজকে 9-1 ধারা মোতাবেক আসামিকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন এবং 5 লক্ষ টাকা জরিমানা আদেশ দিয়েছেন। রায় সন্তোষ জানিয়ে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে ভুক্তভোগীদের পরিবার। আব্দুল হামিদ, RTV। রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে আলাদা অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী চক্র এক্সেল বাবু ও কবজিকাটা গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট 6 জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সংস্থাটি বলছে রাজধানীতে সন্ত্রাস, ছিনতাই ও চাঁদাবাজি দমনে তাদের অভিযান আরও জোরদার করা হবে। এদিকে জাল ভিসা ও টিকিট তৈরির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীর একান্ত সহকারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। দেখুন ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। রাজধানীর আদাবরের শেকেরটেক এলাকায় গতকাল দুপুরে একটি বিকাশের দোকানে ঢুকে বিকাশের এজেন্টকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় বিকাশের এজেন্টের কাছ থেকে 3 লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে ছিনতাইকারীদের আস্তানায় আদাবর থানা পুলিশ অভিযান চালাতে গিয়ে চাপাতির কোপে আদাবর থানার ওসি ও এক এসআই আহত হন। এ সময় পুলিশ আত্মরক্ষায় গুলি ছুড়লে 2 ছিনতাইকারী গুলিবিদ্ধ হয় এবং মোট 4 জনকে আটক করা হয়। এই ছিনতাইকারী চক্রের মূল হোতা ও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে মধ্যরাতে মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে র্যাব গ্রেফতার করে এই অপরাধী নেটওয়ার্কের অন্যতম প্রভাবশালী এবং বিভিন্ন গ্রুপের গুরু হিসাবে পরিচিত এক্সেল বাবু এবং কবজিকাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদ সহ 6 জনকে। রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরের পীরেরবাগ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু এবং কবজিকাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদ, রাশেদ খন্দকার, মোহাম্মদ মিল্টন, মোহাম্মদ তৌসিফ, মোহাম্মদ তরিকুল ইসলাম সহ মোট 6 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। যতক্ষণ আমরা এই কিংপিনদেরকে আটক করতে পারবো না ততক্ষণ এই ব্রাঞ্চেসগুলো অ্যাক্টিভ থাকবে। এদিকে জাল ভিসা ও টিকিট তৈরির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীর একান্ত সহকারী শিশির মুন্নাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার রাতে রাজধানীর ওয়ারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে কম্পিউটারে অত্যন্ত এক্সপার্ট। সে বিভিন্ন এই কম্পিউটারে কলা কৌশল করে জাল ভিসা, জাল টিকিট এগুলো তৈরি করে মানুষকে দিত এবং প্রতারণা করত। এ সময় তার কাছ থেকে জাল ভিসা ও টিকিট উদ্ধার করে ডিবি। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা। বিআরবি কেবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপের গ্রুপ পর্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটিতে রাত 2টায় মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের 2 পরাশক্তি। একদিকে টুর্নামেন্ট শুরুর আগে শিরোপার প্রত্যাশায় থাকা ইংল্যান্ড, অন্যদিকে 2018 বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। এবার নতুন বিশ্বকাপে একই লক্ষ্য নিয়ে নতুন অধ্যায় লিখতে নামছে দল দুটি। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ, কিন্তু উত্তেজনা যেন নকআউটের। ডালাসে মুখোমুখি হচ্ছে ইউরোপের 2 শক্তি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। 2018 বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতি এখনও তাজা। সেবার অতিরিক্ত সময়ে ইংলিশদের স্বপ্ন ভেঙে ফাইনালে উঠেছিল ক্রোয়েশিয়া। নতুন কোচ টমাস টুখেলের অধীনে ইংল্যান্ড এবার শিরোপার অন্যতম দাবিদার। বিশ্বকাপ বাছাই পর্বে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে টুর্নামেন্টে এসেছে 3 লায়ন্সরা। সামনে আক্রমণের নেতৃত্বে থাকবেন অধিনায়ক হ্যারি কেইন। মাঝমাঠে জুড বেলিংহাম ও ডেক্লাইন রাইস, আর 2 প্রান্তে সাকা ও গর্ডনের গতি ইংল্যান্ডকে দিচ্ছে আলাদা আত্মবিশ্বাস। অন্যদিকে জ্লাতকো দালিচের কোচিংয়ে ক্রোয়েশিয়া ভরসা রাখছে অভিজ্ঞতার ওপর। 40 ছুঁই লুকা মদ্রিচ হয়তো ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলছেন। তার সঙ্গে মাতেও কোভাচিচ, ইয়স্কো গোবার্দিওলা ও ইভান পেরেসিচের মতো অভিজ্ঞ তারকাদের সমন্বয়ে গড়া ক্রোয়েশিয়া বড় টুর্নামেন্টে ফল বের করে আনতে প্রস্তুত। ম্যাচের সবচেয়ে বড় লড়াই হতে পারে মাঝমাঠে। একদিকে বেলিংহাম, রাইস, অন্যদিকে মাদ্রিজ, কোভাচিচ। যে দল মাঝমাঠে নিয়ন্ত্রণ নেবে তারাই মাঠে আধিপত্য বিস্তারের সুযোগ পাবে।
অপরদিকে গ্রুপ এল এর দ্বিতীয় ম্যাচে টরন্টোতে ঘানা পানামা মুখোমুখি হবে বাংলাদেশ সময় ভোর 5টায়। আতিকুল ইসলাম শাকিল, RTV। এদিকে ফিফা বিশ্বকাপের কে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে পর্তুগাল। টেক্সাসের ইউস্টনে ক্রিস্টিয়ানো রোনালদোর দলের প্রতিপক্ষ কঙ্গো। ম্যাচটি শুরু হবে রাত 11টায়। নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতে গ্রুপ পর্বে ভালো অবস্থানে থাকতে চাইবে পর্তুগিজরা। অন্যদিকে 41 ধাপ এগিয়ে থাকা পর্তুগিজদের বিপক্ষে অঘটন ঘটানোর লক্ষ্যে মাঠে নামবে কঙ্গো। বিস্তারিত থাকছে মাহফুজুল ইসলামের রিপোর্টে। তুলনামূলক সহজ প্রতিপক্ষ, সঙ্গে 52 বছর পর বিশ্বকাপে কোয়ালিফাই করা দলটার নাম কঙ্গো। তবে সেসব পরিসংখ্যান আর র্যাঙ্কিংয়ের 41 ধাপ এগিয়ে থাকার গল্পটা একপাশে রেখেই এই ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। তারকায় ঠাসা দলটা চাইবে রোনালদোর শেষ বিশ্বকাপটা রাঙিয়ে রাখতে। রবার্টো মার্টিনেজের দলের সব ফুটবলারের ফিট থাকার খবর প্রতিপক্ষের জন্য বড় দুঃসংবাদ। দুর্দান্ত ফর্মে থাকা পর্তুগালের শেষ 5 ম্যাচে নেই হারের দেখা, সঙ্গে কঙ্গোর বিপক্ষে এর আগে নেই মুখোমুখি দেখার রেকর্ড। মার্টিনেজ তার 4-3-3 ফরমেশনে শুরুর একাদশে মেন্ডিস, গনসালো, ইনাসিও, রোবেন দিয়াস ও জুয়াও কনসালোর উপর ভরসা রাখতে পারেন। মধ্যমাঠে ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেজ আর নাভাস অটো চয়েস। আর আক্রমণ ভাগের মূল দায়িত্ব থাকবে ক্রিস্টিয়ানো রোনালদোর কাঁধে। দুই উইং দিয়ে পেদ্রো নেতো, বার্নান্দো সিলভা হবেন প্রতিপক্ষের রক্ষণের জন্য ত্রাস। পর্তুগালের মতো বড় প্রতিপক্ষের বিপক্ষে রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাক ফরমেশনেই খেলবে কঙ্গো। এ ম্যাচে তাদের ফরমেশন হতে পারে 3-4-1-2। মাহফুজুল ইসলাম, RTV। 2015 সালে বরিশালে ক্রস ফায়ারে ছাত্রদল নেতাসহ দুজনকে হত্যা মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক এমপি আবুল হাসনাত আবদুল্লাহ সহ 4 আসামির বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী পুলিশ পরিদর্শক অসীম কুমার। এর আগে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যা মামলায় সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলেসহ 12 আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য নেওয়া হয়। পরবর্তী তারিখ 28 জুন। এছাড়াও এই ট্রাইব্যুনালে রাজধানীর বাড্ডায় 23 জনকে হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরুর তারিখ পিছিয়ে 23 জুন নির্ধারণ করা হয়। সিটি কর্পোরেশন প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ করলেও নাগরিকদের অসচেতনতার কারণে শহরকে পরিচ্ছন্ন রাখা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। সকালে পরিচ্ছন্নতা কর্মীদের প্রধানমন্ত্রীর দেওয়ার উপহার তুলে দিয়ে একথা বলেন তিনি। যত্রতত্র ময়লা না ফেলার জন্য সাধারণ মানুষের প্রতি জোরালো আহ্বান জানান দক্ষিণের প্রশাসক। একই সাথে বর্জ্য ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনতে নতুন পরিকল্পনার কথা ভাবছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে প্রায় 5000 পরিচ্ছন্নতা কর্মীকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদুল আজহার উপহার প্রদান করা হয়। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেটে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উদ্বেগ তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও বিভিন্ন এসএমই সংগঠন। সংগঠনের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের দাবি, এনবিআরের জনবল ও দক্ষতার ঘাটতি দূর না করে কর ও ভ্যাটের আওতা বাড়ানো বাস্তবসম্মত নয়। আয়কর আইনের কিছু ধারাকে ব্যবসা বান্ধব নয় বলে উল্লেখ করে সংস্কারের দাবি জানান তারা। একই সঙ্গে টাইলস খাতে শুল্ক বৃদ্ধি প্রত্যাহার, উৎসে ভ্যাট আদায় এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বাজেট চূড়ান্ত করার আহ্বান জানানো হয়। সংগঠনগুলোর মতে কর ব্যবস্থায় স্বচ্ছতা ও হয়রানি কমানো গেলে রাজস্ব আদায়ও বাড়বে। অ্যান্টিবায়োটিক আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি, কিন্তু সেই ওষুধই যদি একের পর এক অকার্যকর হয়ে পড়ে তখন পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে এমনই উদ্বেগজনক তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টিবায়োটিকের এই কার্যকারিতা হারানোর কারণে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। রাজশাহী প্রতিনিধি মোস্তাফিজ রকির তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে প্রথম সারির প্রায় সব অ্যান্টিবায়োটিকই অকার্যকর হয়ে পড়েছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে সেখানে চিকিৎসাধীন শিশুদের শরীরে 96% অ্যান্টিবায়োটিকই কাজ করছে না। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 30 এপ্রিল পর্যন্ত 4 মাস ধরে পরিচালিত গবেষণায় এই তথ্য উঠে এসেছে। চিকিৎসকরা বলছেন, চিকিৎসাধীন শিশুদের শরীরে শনাক্ত হওয়া জীবাণুর একটি বড় অংশই এখন প্রচলিত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলছে, যার ফলে সাধারণ সংক্রমণও রূপ নিচ্ছে প্রাণঘাতী ঝুঁকিতে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা বাচ্চা, তাদের কেন বাচ্চাগুলো এত মারা যাচ্ছে? বিশেষ করে হামের ক্ষেত্রে তো বলা যায় যে মারা গেল অনেক বাচ্চা। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেল যে বাচ্চাগুলোর কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে, প্রতিরোধ দিয়ে হয়ে গেছে। অ্যান্টিবায়োটিকের এই কার্যকারিতা হারানো শুধু একটি নির্দিষ্ট হাসপাতালের সমস্যা নয়, এটি সামগ্রিক জনস্বাস্থ্যের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। যে কারণগুলো আমরা বলি রেজিস্ট্যান্স হয়ে যায়, তার অন্যতম কারণ হচ্ছে সেখান থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া, যে কোনো প্রয়োজন অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক খাওয়া, যার জন্যই এটা খুব উদ্বেগের বিষয় এবং সবাই মিলে এটা চেষ্টা না করলে হবে না। সামনের দিন খুব ভয়াবহ অবস্থা। WHO-র একটা প্রেডিকশন হচ্ছে 50 সাল নাগাদ প্রায় 1 কোটি লোক মারা যাবে। সংশ্লিষ্টদের মতে ভবিষ্যৎ প্রজন্মকে অ্যান্টিবায়োটিকহীন অন্ধকার যুগ থেকে রক্ষা করতে এখনই ওষুধ ব্যবহারে কঠোর নিয়ম ও সামাজিক সচেতনতাই হতে পারে সবচেয়ে কার্যকর পদক্ষেপ। আবরার মাহি, RTV। তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে ভুগছে সাভারের হরিণধরা বিসিক ট্যানারি শিল্প। নিয়মিত লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে উৎপাদন। ক্রেতা চাহিদা ও চামড়ার মান বজায় রাখতে নিজস্ব গ্যাস সরবরাহে বাড়তি খরচ গুনতে হচ্ছে মালিকদের। লোকসানের মুখে অনেকেই কারখানা চালাতে হিমশিম খাচ্ছেন। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ঈদুল আজহার পর থেকে লবণজাত চামড়া শোকার, ফ্লেশিং ও ব্লিচিং করার কাজ করছে ট্যানারি কারখানাগুলো। তবে চামড়া প্রক্রিয়াজাতের গুরুত্বপূর্ণ এই ধাপে বিদ্যুৎ বিভ্রাটে বিপাকে পড়েছে কারখানা কর্তৃপক্ষ। হারাতে হচ্ছে চামড়ার গুণগত মান। লোডশেডিং এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গ্যাসের সংকটও। এতে উৎপাদন বন্ধ রয়েছে ট্যানারির অধিকাংশ কারখানায়। ক্রেতা চাহিদা পূরণে চামড়া সরবরাহে গ্যাস সিলিন্ডার ব্যবহার করছে অনেকে। এতে খরচের পাশাপাশি বাড়তি পরিশ্রম করতে হচ্ছে শ্রমিকদের। গ্যাস ঠিকমতো পাচ্ছি না, আজ 1 সপ্তাহের উপর হয়েছে আমাদের এখনো গ্যাস নাই। সিলিন্ডার দিয়ে কাজ করতেছি, প্রতিদিন 3টা করে সিলিন্ডার লাগা। কোম্পানিও ক্ষতি হইতেছে, মানে লাখ লাখ টাকার মাল, কারণ যদি 2 ঘন্টা 3 ঘন্টা যদি না থাকে তো এটি মারলে ক্ষতি না। মেলা টাকা দিয়ে গ্যাস কিনতে হয়, একটা বোতল মনে করেন যে 6,500 টাকা করে বোতল কিনতে হয়। তো এত টাকা দিয়ে যদি কিনে চালাইতে যায় ইন্ডাস্ট্রি, এত টাকা দিয়ে চালানো সম্ভব হয় না। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানিয়েও কোনো সুফল মিলছে না বলে দাবি কারখানা মালিকদের। যদি বিদ্যুৎ না থাকে, গ্যাস না থাকে, তাহলে আমাদের চামড়ার গ্রামে নষ্ট হয়ে যায়। আজকে 7 দিন আপনার গ্যাস নাই, ডেলি 3-4 ঘন্টা বিদ্যুৎ থাকতেছে না, তাহলে এখন যে চামড়াগুলো পড়ে আছে পুরো দেশে, আমরা তো ট্রেনে মেলে ভয় পাচ্ছি। একদিক দিয়ে হলো গ্যাসের সমস্যা, আরেক দিক দিয়ে কিছুদিন ধরে কারেন্টটা একটু সমস্যা করতেছে। আসলে আমরা বাইরে ঠিকভাবে আমরা শিডিউলটা দিতে পারি না। জ্বালানি মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করেছি, আমরা অবশ্যই বিনীত অনুরোধ জানাই আমাদের জন্য এখানে গ্যাসের ব্যবস্থা করা হোক। এদিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে বলে জানান বিসিকের এই কর্মকর্তা। কুরবানির পর থেকে যে পিক সিজনটায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ রাখার ব্যবস্থা করা হয়েছিল। গ্যাসের সমস্যাটা আসলে হঠাৎ করে হয়েছে, অ্যাক্সিডেন্টাল কেস, তো সেটাও সমাধানের ব্যাপারে তারা নিয়মিত তদারকি এবং মেইনটেনেন্স কার্যক্রম চলমান রেখেছে। সম্ভাবনাময় এই শিল্পকে টিকিয়ে রাখতে সাভারের ট্যানারি কারখানাগুলোতে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের দাবি সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। সামাজিক মাধ্যমে ভাইরাল লাইলি বাউলকে আর্থিক সহায়তা দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। সচিবালয় নিজ দপ্তরে তার হাতে 3 লাখ টাকার চেক তুলে দেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। তিনি বলেন, তার গানের প্রতিভা ছড়িয়ে দিতে তাকে শিল্পকলা একাডেমির সঙ্গে সম্পৃক্ত করা হবে। তার গানের স্বীকৃতি দেবে সরকার। এ সময় লাইলি বাউল বলেন, ছোটবেলা থেকে আগ্রহ থাকলেও সুযোগের অভাবে গান গাওয়া হয়নি। দেশের বড় বড় অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ চায় লাইলি বাউল। 2026-27 অর্থ বছরে স্টিল শিল্পের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ, শিল্পের টিকে থাকা এবং উন্নয়ন বাজেট বাস্তবায়নের প্রয়োজনীয়তা নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, এবারের বাজেটে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব কিছু ইতিবাচক পদক্ষেপ থাকলেও স্টিল শিল্পের ওপর নতুন করে ভ্যাট, শুল্ক ও করের অতিরিক্ত বোঝা আরোপ করা হয়েছে। তাই শিল্পের ওপর প্রস্তাবিত অতিরিক্ত ভ্যাট পুনর্বিবেচনা করে টার্নওভার ট্যাক্স 1% পরিবর্তে পূর্বের ন্যায় 0.6% নির্ধারণ করার দাবি জানান বক্তারা।
7,303,36,00,000 টাকার 5টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর আওতায় সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন, ফেনী জেলার মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন, করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প এবং পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়ার তালবাড়িয়া এবং কুমারখালীর কোমরকান্দি এলাকা রক্ষা প্রকল্প। পাশাপাশি 100টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প এবং বাংলাদেশ নৌ ও বিমান বাহিনীর শিক্ষার মান উন্নয়নের প্রকল্প নেওয়া হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে প্রতিবাদ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। মিছিলে আরও বক্তব্য দেন যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম এবং সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। সমঝোতা চুক্তি কার্যকর হওয়ার পর লেবাননে অন্তত 84 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। তেল আবিবের হামলায় প্রাণ গেছে অন্তত 4 লেবানিজের। হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। লেবানন পরিস্থিতি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল আচরণের তাগিদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে। আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম। এ বিষয়ে আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা চূড়ান্ত হওয়ার পরেও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। লেবাননে সামরিক অভিযান নিয়ে এবার ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান। তেহরানের দাবি সমঝোতা স্মারক কার্যকর হওয়ার পর থেকে অন্তত 84 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে জায়নবাদীরা। ইরান বলছে লেবানন যুদ্ধের অবসান যুক্তরাষ্ট্র ইরান চুক্তির অবিচ্ছেদ্য অংশ। তাই লেবাননে হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে সমুচিত জবাব দেওয়া হবে, জানায় তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দেন, কেবল যুদ্ধবিরতি নয়, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ ফেরত দেওয়াও চুক্তির অপরিহার্য শর্ত। লেবানন পরিস্থিতি নিয়ে বিরল মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ্য সমালোচনা করে লেবানন ইস্যুতে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল আচরণ করা এবং উত্তেজনা বৃদ্ধির পথ এড়িয়ে চলার কথা স্মরণ করিয়ে দেন। এদিকে অধিকৃত পশ্চিম তীরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ইসরায়েল। 1997 সালের হেব্রন চুক্তি বাতিল করার দাবি করেন দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ। বিশ্লেষকরা বলছেন, এর ফলে পশ্চিম তীরের বৃহত্তম শহর হেব্রনে ফিলিস্তিনি পৌর কর্তৃপক্ষের নির্মাণ সংক্রান্ত ক্ষমতা খর্ব হতে পারে। মধ্যপ্রাচ্যের এই অনিশ্চয়তায় প্রভাব পড়েছে বিশ্ববাজারে। সরবরাহ ব্যবস্থায় নতুন ঝুঁকির সংখ্যায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী দেখা গেছে। বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্র ইরান আলোচনার অগ্রগতি এবং লেবানন পরিস্থিতির উপর নজর রাখছেন। ইমতিয়াজ আহমেদ, RTV। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।